দেখুন, মরে যাওয়ার পরে স্বর্গে যাব না নরকে যাব সেটা আমি জানি না, তবে আমার জীবদ্দশায় এটাই আমার কাছে স্বর্গ দর্শন। হিমশৈলের আঘাতে আপনাদের মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনটা যদি খারাপ না হয়ে যায়, তাহলে আজকের ব্লগ শুরু করাই যায় এক ফ্লাক্স গরম চায়। গল্প শুরু করার আগে লাইক বাটনে সুন্দর আঙুলটা একবার ছোঁয়ান আর আমার সাথে কাশ্মীর ভ্রমণের আনন্দের জোয়ারে গা ভাসান। প্রাকৃতিক প্রতিকূলতাকে সাথে নিয়ে আমরা চলেছি পেহেলগামের পথে। যে কাহিনীর সূচনা আগের পর্বেই করেছিলাম আমার শ্রীনগর থেকে পেহেলগামের যাত্রাপথে। পেহেলগাঁও ঢোকার খানিক আগেই আমাদের থামতে হলো, কারণ ছিল রাস্তার সংকীর্ণতা, সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ। নারী পুরুষ নির্বিশেষে এতদিন গলায় চেন লাগাতে দেখেছি, আজ দেখলাম চাকায় চেন লাগানো গাড়ি। পুরো বরফের নিচে প্রায় অদৃশ্য হয়ে যাওয়া রাস্তা সাফ করার কাজ করছে, কিন্তু অবিরাম তুষার বর্ষণের মাঝে পড়ে কয়েক মিনিটের মধ্যে সেই রাস্তা আবারও তুষারে ঢেকে যাচ্ছে। এই মতো অবস্থায় সবথেকে বেশি চ্যালেঞ্জের মুখে গাড়ি চলাচল। এত বরফ, তো এই বরফে গাড়ি চলাচল করাটা কিন্তু মুশকিল, কারণ গাড়ি বারবার করে স্কিড করছে। এবার যত আমরা আস্তে আস্তে উপরে উঠবো, আমাদের হোটেলটা হচ্ছে উপর দিকে, তো যত আমরা আস্তে আস্তে উপর দিকে উঠবো ততই কিন্তু একটু রিস্ক থেকে যাবে, কারণ আগে গাড়ি যেতে পারবে কিনা, তখন পিছিয়ে চলে আসবে। তখন এরকম গাড়িকে ওঠানোর জন্য দরকার হচ্ছে চেনওয়ালা গাড়ি, যে চেনওয়ালা গাড়ি একে টেনে নিয়ে যাবে। তো সেরকম একটা পরিস্থিতি হয়তো আসতে চলেছে। আমরা প্রবেশ করলাম শ্রীনগরের পেহেলগাম পৌরসভা এলাকায়। তবে বলে রাখি, শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেই নয়, পবিত্র অমরনাথ যাত্রার অন্যতম বেস ক্যাম্প এই পেহেলগাম, যা আপনারা আমার অমরনাথ যাত্রার ব্লগে হয়তো দেখে নিয়েছেন। অমরনাথ যাত্রার সময় এখানে বেস ক্যাম্প হয়, এই যে লেখা আছে। এদিকে রাস্তার দুই পাশে কোমর সমান বরফ। খুব ধীরে ধীরে, যেন খুব কষ্ট করে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে পেহেলগামের দিকে। উপত্যকায় এক নাগাড়ে হয়ে চলেছে তুষারপাত, কখনো কম কখনো মাঝারি। এই পরিবেশে পাখিরাও খাবার খুঁজতে বেরোনোর সাহস করেনি। মাঝে মধ্যে দেখা মিলছে কিছু পাহাড়ি কাকের। সমতলের কাকের তুলনায় এরা আকারে একটু বেশি বড় আর নিকাশ কালো। পাহাড়ের গা ঘেঁষে জন্মানো পাইন গাছগুলোতেও পুরো বরফের আস্তরণ। জমাট কুয়াশার মাঝে তুষারে ঢাকা পাহাড় বড্ড গম্ভীর। কোথাও পথ চলতি গাড়ি স্কিড করে ঢুকে গিয়েছে রাস্তার ধারে জমে থাকা পুরো বরফের আস্তরণে। বর্ষাকালে কোনো গ্রামের রাস্তায় বা কাঁচা রাস্তায় প্রচুর বৃষ্টির পরে যেরকম কাদা হয়ে যায়, সেই রাস্তায় গাড়ি ঢুকলে ঠিক যেরকম হয়, খুব ধীরে ধীরে গাড়ি চলে, যাতে কাদায় চাকা না বসে যায় বা গাড়িটা স্কিড করে সাইডে না চলে যায়। আজও কিন্তু ঠিক সেইভাবেই আমরা প্রবেশ করছি পেহেলগাঁওতে। শুধু রাস্তাই নয়, আশ্চর্যের বিষয় এই যে লিটার প্রতি 101 টাকা পেট্রোলের আঁচও এক ফোঁটাও গলাতে পারিনি পেহেলগামের পেট্রোল পাম্পে জমে যাওয়া বরফ। আরে পেট্রোল হচ্ছে এখানে 101 টাকা 61 পয়সা লিটার। ঠান্ডা বেড়েছে কিন্তু তেলের দাম কমেনি। এইরকম বরফ পড়ে আছে রাস্তায়, কত ইঞ্চি বরফ আমি জানি না। আর এই রকম রাস্তায় এই গাড়ির চাকা দেখুন, এই সমস্ত এরকম গাড়ির চাকা এরকম শিকল পরানো হয় যাতে গাড়ি স্কিড না করে। একদম টাটকা তাজা বরফ। ভুঁড়ির আঘাতে বরফের গোলা ভেঙে আবারও শুরু হলো পথ চলা। পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে আমাদের গাড়ি সেখানেই পার্ক করা হলো। এর ওপরে আর যাওয়ার উপায় নেই। वो तो लेना है लेकिन होटल का फिर अलग से ले रहे हो। होटल यहाँ से 3 किलोमीटर है। স্থানীয় ট্যাক্সি ইউনিয়নের কিছু ট্যাক্সি ড্রাইভারের সাথে আমার খানিকক্ষণ কথোপকথন হলো। তারপর যে ব্যাপারটা উঠে এলো, এই ট্যাক্সি স্ট্যান্ডের পর থেকে আমাদের হোটেলটা একটু ওপর দিকে, কিন্তু এই যে খাড়াই রাস্তা, এই রাস্তা দিয়ে মিনি সুইজারল্যান্ড যাওয়া যায়, অর্থাৎ বাইসারান ভ্যালি। কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি উঠবে না, কোনো গাড়ি উঠছে না, কারণ সামনে রাস্তাটা একটা খাড়াই, গাড়ি পিছিয়ে চলে আসছে। তো এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে সুমো, যে সুমো উপরে যাবে এবং যে সুমোর চাকায় চেন বাঁধা থাকে। আর এই পেহেলগাঁওতে কিছু সাইট সিন, কিছু পয়েন্ট আছে, যেমন রয়েছে চন্দনওয়াড়ি, আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি, এরকম রয়েছে, কিন্তু এখন সবই বন্ধ, শুধুমাত্র বেতাব ভ্যালি খোলা রয়েছে।
আগামী দিনে যারা কাশ্মীর ভ্রমণে গিয়ে পেহেলগাম বেড়াতে যাবেন তাদের জন্য একটা জরুরি বার্তা। এখানে কিন্তু শ্রীনগরের গাড়ি চলে না। এই পেহেলগামের যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো করার জন্য কিন্তু এখান থেকে লোকাল স্ট্যান্ড থেকে কিন্তু ট্যাক্সি বা গাড়ি আপনাকে নিতে হবে। ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়িগুলো তখন ফুট চারেক বরফের নিচে। ট্যাক্সি স্ট্যান্ডের কাউন্টারে কাউন্টার স্ট্রাইকের পরেও দামের কোনো হেরফের হলো না। হোটেল ড্রপ করতে 500 আর বেতাব ভ্যালি যেতে 1100, মোট 1600 টাকায় আলটিমেট রফা হলো। বছরের অন্যান্য সময় যখন বরফ থাকে না তখন এই অতিরিক্ত 500 টাকা পে করারও প্রয়োজন পড়ে না, কারণ পেহেলগামে হোটেল আপনার যেখানেই থাকুক শ্রীনগরের গাড়ি সেই হোটেলে আপনাকে ড্রপ করেই দেবে। এই বিলে লেখা আছে অ্যামাউন্ট 1600 টাকা। আমাদের এখান থেকে নিয়ে যাবে হচ্ছে বেতাব ভ্যালি, এবং বেতাব ভ্যালি দেখিয়ে আমাদেরকে হোটেলে ড্রপ করবে। এটা শুধু আজকের জন্য, কালকে আবার যখন হোটেল থেকে আমরা এখানে আসবো তার জন্য আবার বলছে এক্সট্রা 500 টাকা। বরফের মধ্যে অনেক লুকোনো খরচ থাকে, তো খরচের শুরু আমরা করবো এবার পেহেলগামে ঘুরু। পেহেলগাম থেকে এবারের গন্তব্য বেতাব ভ্যালি। মনে পড়ে যাচ্ছে সেই অমরনাথ যাত্রার স্মৃতি। যাত্রার আগের বিকেলে এই পথ ধরে হেঁটেছিলাম। স্থানীয় একটি ক্লাব থেকে RFID কার্ড সংগ্রহ করেছিলাম। এই বাজারেই একটা রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করেছিলাম। এই বাজারেই রয়েছে জম্মু কাশ্মীর ব্যাংকের ATM, সেখান থেকে টাকাও তুলেছিলাম। সব কিছুই একই আছে, শুধু সেগুলোকে গ্রাস করেছে পুরো বরফ। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে অমরনাথ যাত্রা করার সময় হেঁটে হেঁটে গেছিলাম সেই RFID সংগ্রহ করার জন্য। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। বছর শুরুর এই 2 মাস স্থানীয় বাসিন্দাদের জীবন অত্যন্ত বিপর্যয়। যে বরফ দেখে বা দেখিয়ে নিজের এবং আপনাদের মন জয় করার চেষ্টা করছি, প্রকৃতির কাছে এই অঞ্চলের মানুষ বা পশু পাখির এও একরকম পরাজয়। হাড় হিম করা ঠান্ডা, জল, বিদ্যুৎ, এইসবের সংকট, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, এগুলো তো আছেই। भैया थोड़ा जा सकते हो यहाँ से? हमारे लिए तो ये अच्छी बात है, आपके लिए तो मतलब काम बढ़ जाता है। बहुत ही मतलब दिक्कत होता है यहाँ पे, बहुत ही सफर करना पड़ता है, वही मैं देख रहा हूँ। রাস্তার ধারে একটি ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় কিছু ওষুধ কিনে রাখলাম। এখানে নিলাম হচ্ছে O2, ছোটটার পেটে একটু সমস্যা হয়েছে, আর আমার জন্য নিলাম হচ্ছে স্টেপসিলস। ये आईफोन है? হ্যাঁ, ये आईफोन है। देखना है तुमको, देखना है। ট্যুরিস্ট এই সময়গুলোতে প্রায় আসে না বললেই চলে। আমিও না আসলে আমজনতার জীবনের এই টুকরো টুকরো ছবিগুলো হয়তো সমতলের বাসিন্দাদের সামনে তুলে ধরতে পারতাম না। উপত্যকার জনজীবনের এই টুকরো টুকরো ছবিগুলো দেখে আমার একটা কথাই মনে হয়েছিল, আমরা সমতলের মানুষ, আমরা যেমন আছি ভালোই আছি। পেহেলগামের ব্যস্ত জনজীবন পেরিয়ে পেঁচানো পথ ধরে আমাদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ে উঠছে। নির্জন এই পথে একটু যে ভয় লাগেনি সে কথা অস্বীকার করব না। সদ্য পরিষ্কার করে দেওয়া রাস্তা ধরে এগোচ্ছে আমাদের গাড়ি। পরমাত্মার কাছে প্রার্থনা করছিলাম আগামী কয়েক ঘন্টা যেন আর স্নোফল না হয়, তাহলে ফিরে আসাটাই চাপের হয়ে যাবে। ফিরতি পথে পাশ দিয়ে যাওয়া গাড়িকে সাইড দিতে গিয়ে আমাদের গাড়ির চাকা প্রায় গেঁথে গিয়েছে পথের ধারে 2 ফিট বরফের মধ্যে। একটা চিন্তা অনেকক্ষণ ধরেই মনে আসছিল, ফেরার সময় আমাদের এই পথ ধরেই ফিরতে হবে। এর মধ্যে গাড়ি ঘোরাবে কিভাবে? একপাশে খারাপ পাহাড়, অন্যদিকে গভীর খাদ। গাড়ি আমাদের এগিয়ে চলল সেই বিপজ্জনক পথ ধরে। এই সংকীর্ণ রাস্তায় আমাদের গাড়ি ঘোরাতে গিয়ে একবার এইদিকেই হচ্ছে। কয়েক মুহূর্তের জন্য ঠিক কি হলো মনে নেই। স্তম্ভিত যখন ফিরে পেলাম তখন নিজেকে আবিষ্কার করলাম চারিদিকে বরফে ঢাকা এই নির্জন রাস্তায়। এই মুহূর্তে হাঁটছি এই রাস্তা ধরে, যে রাস্তা চলে যায় চন্দনবাড়ির দিকে, যে রাস্তা চলে যায় পবিত্র অমরনাথ যাত্রার দিকে। আর এখানে রয়েছে হচ্ছে বেতাব ভ্যালি। সেই বেতাব ভ্যালি যে ছবি এর আগে আপনাদেরকে দেখেছিলাম কাশ্মীর সিরিজে, এখন ছবি পুরোপুরি আলাদা। আগে এরকম জায়গা থেকে নিচে ভ্যালিটা দেখা যেত, আর এখন উপায় নেই। রাস্তার পাশে দেখুন এই রকম পুরো বরফ পড়ে আছে,
আর এই বরফ পার করে ওই পাশে যাওয়া অসম্ভব। এখান থেকে আমি আপনাদেরকে জুমে দেখানোর চেষ্টা করছি কিছুটা। আমার কাছে এতটাও উন্নত প্রযুক্তির ক্যামেরা ছিল না যে এত উঁচু থেকে সেই ভ্যালির ভিডিও ক্যাপচার করব। তাই সিদ্ধান্ত নিলাম নিচে নেমে গিয়েই দেখব বেতাব ভ্যালি। এখানে আমাদেরকে 4:45 দিয়ে সময় দেওয়া হয়েছে। নিচে গিয়ে আবার ওপরে ঘুরে আসতে হবে 4:45-র মধ্যে। 4:45-র বেশি বেঁচে গেলে এক্সট্রা চার্জ লাগবে। একটু ঝুঁকিপূর্ণ এই জায়গা, কারণ প্রচুর বরফ পড়ে আছে আর সেই সঙ্গে আর কি পিছলাচ্ছে জুতো। সাধারণ জুতো পরে এই বরফের ঢাল বেয়ে নিচে নেমে যাওয়া কিংবা ওপরে উঠে আসা দুটোই একটু কষ্টকর। সেক্ষেত্রে উপায় এখান থেকে জুতো এবং জ্যাকেট ভাড়া করে নেওয়া। এছাড়াও যাতায়াতের সুবিধার জন্য রয়েছে মানুষে টানা স্লেজ গাড়ি। এই স্লেজ গাড়ি করেও আপনারা নিচে যেতে পারবেন, মানে নিচে যাওয়া সম্ভব। दादा गाड़ी का अप एंड डाउन पूरा घुमाने का और शूज आपका टिकट 100 रुपीज नीचे जाने के लिए अच्छा, जो टोकन लगेगा सब कुछ इंक्लूड है। कितना लगेगा? 2500 पर हेड। 2500 টাকা। স্লেজ গাড়ি, জুতো, জ্যাকেট, নিচে ঘুরিয়ে আবার ওপরে নিয়ে আসবে এবং সেই সাথে নিচের যে টিকিট সব মিলিয়ে 2500 টাকা। তো ঠিক আছে, আমরা একটু হেঁটে হেঁটে যাই যতটা যাওয়া যায়। এই যে স্লেজ গাড়িতে চাপবে। টাকা আছে তোর কাছে? টাকা আছে? আমি কোথায় টাকা পাবো এখন? এখন আমি তোকে পিঠে নিয়ে ঘুরাবো। আমি স্লেজ গাড়ি তোর। বাবু পিছলে পড়লে কিন্তু মুখ ফেট কেটে যাবে কিন্তু। হ্যাঁ, শাল্টু স্লেজ গাড়িতে চাপাও। পয়সা কোথায় পাবো আমি? বাবু কোথায়? পয়সা কোথায় পাবো বলছে? এটিএম এ। টাকাই তো নাই, কাকা কোথায় পাবো আমি? স্লেজ গাড়িতে চাপতে না পেরে নিজের মনে মনে কী সব বলতে বলতে এই ভদ্রলোক আমার সঙ্গেই নিচে নামতে লাগলেন। পরে অবশ্য নিচে গিয়ে বুঝেছিলাম সেখানে যে পরিমাণ বরফ আর ঠান্ডা 10 থেকে 15 মিনিটের বেশি সেখানে আমার থাকা প্রায় অসম্ভব। নিচে নামতে নামতে স্থানীয় শ্রমিকদের কাছ থেকে তাদের বেলচাটা চেয়ে নিয়ে এই বরফ জমা রাস্তা কিছুটা পরিষ্কার করারও চেষ্টা করেছিলাম। বেতাব ভ্যালির প্রবেশপথের কাছে পৌঁছে আর রাস্তা বলতে কিছুই ছিল না। জুনিয়র ও স্লেজ গাড়ির শোক ভুলে এই চলার পথ ভালোই এনজয় করছিল। এই হচ্ছে বেতাব ভ্যালির গেট। এখানে টিকিট রয়েছে। এখানে টিকিট হচ্ছে 100 টাকা পার পার্সন। সেই টিকিট কেটে আপনারা ভেতরে ঘুরতে যেতে পারবেন। এই হচ্ছে ভেতরটা। বাট সমস্যা হচ্ছে যে এখন এই বাইরে ভেতরটা পুরো একই, সবই তো বরফ সব ঢেকে আছে। বেতাব ভ্যালির রাস্তায় তখন এতটাই বরফ যে জেসিবি দিয়ে সেই বরফ কাটার কাজ চলছে। আর সেই পাহাড় প্রমাণ বরফের মাঝে গ্রিপ না পেয়ে জেসিবির চাকাও বনবন করে ঘুরে যাচ্ছে। হাত গরম করার জন্য ভালো গ্লাভস যদি না থাকে তাহলে এখান থেকে 100 টাকার বিনিময়ে গরম কয়লার আঁচ জমানো ঝুড়ি নেওয়া যেতে পারে, যার স্থানীয় নাম কাংড়ি। বেতাব ভ্যালিতে প্রবেশ করেও বেশিক্ষণ সময় সেখানে থাকা সম্ভব হলো না। এর কারণ হিসাবে বলতে পারি আকাশে আবারও মেঘ জমতে শুরু করেছে। আর বার কয়েক পা পিছলে পড়ে যাওয়ার পর জুনিয়রও অধৈর্য হয়ে পড়েছে। বাড়ি যাবি? থাক না আরেকদিন। কাশ্মীরে থাকবি না? বাড়ি চলে যাবি? কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে? তাহলে আর ভাল লাগছে না কেন? এই যে বরফে বলছিস খেলবো খেলবো, বাজে লাগছে বেশি না? পড়ে যাচ্ছিস আর ঠান্ডা লাগছে বল। বেতাব ভ্যালি থেকে বেরিয়ে আবারও ফেরার পালা পেহেলগামের দিকে। আর বরফে পিছলে পড়ে পড়ে জুনিয়রের জামাকাপড় তখন ভিজে সপসপে। বেতাব ভ্যালি থেকে যখন পেহেলগামের দিকে রওনা দিলাম তখন ঘড়ির কাঁটায় বিকাল 4:15। ইতিমধ্যে এক প্রস্তর বৃষ্টি হয়ে গিয়েছে। বেতাব ভ্যালি থেকে নেমে আসার কিছুক্ষণ পরে দেখুন আবারও স্নো স্টার্ট হয়ে গেল। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড হয়ে আমরা চলেছি কিছুটা ওপরে। আমাদের হোটেল যে জায়গায় রয়েছে সেইখানে। বিকেল হয়ে এসেছে। বাইসারান ভ্যালি থেকে ফিরে আসা ঘোড়াগুলো চলেছে নিজের নিজের বাড়ি। এখানে রাস্তা আরও সংকীর্ণ। গাড়ির আওয়াজ শুনে ঘোড়াগুলো যেন প্রাণ ভয়ে ছুটছে। ওদিক থেকে ধেয়ে আসছে বরফের কুচি। এক ধাপে ঠান্ডা আরও বেড়ে গিয়েছে। এই জায়গাটা যতটাই সুন্দর না ততটাই ভয়ঙ্কর। রাস্তা পুরো ঢেকে গিয়েছে। বরফে অদৃশ্য রাস্তা, উইন্ডস্ক্রিনে বৃষ্টির বড় বড় ফোঁটা, বিকল হয়ে যাওয়া গাড়ির ওয়াইপার, সামনে বেলাকাম ঘোড়া আর একদিকে খাদ, সব মিলিয়ে আজকের বিকেল সাসপেন্সে জমজমাট। একটা সময় এলো যখন হোটেলের সামনে পৌঁছে আমাদের যাত্রা সমাপ্ত হলো। বৃষ্টি শেষে তখন উপত্যকায় শুরু হয়ে গিয়েছে তুষারপাত। ভারী তুষারপাতকে মাথায় নিয়ে আর আমাদের লাগেজ হাতে নিয়ে আমরা প্রবেশ করলাম আমাদের হোটেলে, অর্থাৎ আজকে রাত্রে পেহেলগামে আমাদের আশ্রয়স্থল। কোনোদিন কি ভেবেছিলাম যে হোটেলে ঢুকতে ঢুকতে এরকম স্নোফল পাবো, কিংবা হোটেলে এরকম ঘরে বসে স্নোফল দেখবো? এসব
কল্পনায়ও ছিল না, বাট বাস্তবে হচ্ছে। হোটেলে প্রবেশের পায়ে হাঁটা পথটুকু ছাড়া চারিপাশেই বরফ আর ঠান্ডা, তার কথা যত কম বলা যায় ততই ভালো। হোটেলের সামনে এরকম বরফ, ওদিকে বরফ সাফ করার জন্য এরকম বেলচা রয়েছে, বেলচা দিয়ে আর কি সাফার কাজ চলছে। এতদিন ছিল হোমস্টের জানলার পর্দা সরালেই কাঞ্চনজঙ্ঘা, পুরীতে হোটেলের জানলা খুললেই পুরীর সমুদ্র। কিন্তু আজ থেকে আমাদের ভ্রমণে নতুন একটা পালক যুক্ত হলো, যে জানলা খুললে বা জানলার পর্দা সরালেই বাইরে চারিদিকে সাদা বরফ আর সেই সাথে স্নোফল। ডাইরেক্ট জ্যাকেট পরে আছি, ভেতরে ওয়ার্মার পরে আছি, মোজা পরে আছি, তাও ঠান্ডা লাগছে। এই হচ্ছে বিছানা। এখানে যে কম্বলগুলো দেওয়া হয়েছে ইলেকট্রিক কম্বল। এখানে একটা সিস্টেম রয়েছে যার মাধ্যমে এগুলো গরম হয়ে যায়, এগুলো সব হিট হয়, এই যে গরম হয়ে গেছে, মানে এতটা এখানে ঠান্ডা পড়ে। আর সেই সাথে রুমে দিয়েছে এরকম রুম হিটার, যেটা অপারেট হয় এইরকম গ্যাসের সাহায্যে। এরকম রয়েছে বিরাট একটা গিজার, কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এখানেও আয়না রয়েছে, ও সাবারও রয়েছে। বাট আমি স্নান ভুলেও করবো না। বিছানায় শুয়ে বাইরে স্নোফল উপভোগ করুন, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, কখনো ভোলার মতো নয়। আর দেখার পরে আর অন্য কোনো জায়গা জানি না চোখে ধরবে কি না। রুম হিটারের আঁচে নিজেকে তপ্ত করতে করতে মাঝে মধ্যে ইচ্ছে করছিল বাইরের দরজাটা খুলে বারান্দায় দাঁড়িয়ে শেষ বিকেলে তুষারপাতের দৃশ্যটা উপভোগ করি। কিন্তু শারীরিক প্রতিকূলতা মনের সেই ইচ্ছের পরিপন্থী ছিল না। দু চোখে গভীর ঘুম। আজ কতগুলো ঘটনা একসাথে ঘটে গেল আমার জীবনে। রাত 9টা বাজতে মিনিট 2 বাকি। এরই মধ্যে তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাসে। সামনে রাখা রয়েছে হোটেল থেকে দেওয়া বিরিয়ানি। খেতে গিয়ে মনে হয়েছিল এ স্বাদের ভাগ হবে না। এই খেতে কেমন? ভালো। চিকেন পেয়েছিস? ঝাল লাগছে? গরম লাগছে? খিদে পেয়েছে? এখানে থাকবি না, বহরমপুর ফিরে যাবি কালকে? আর থাকবি না তো এখানে? আর বরফ লাগবে না তো? ঠিক আছে, কাল কখন বহরমপুর যাবি বল? কিসে যাবি, ট্রেনে না ফ্লাইটে? এই হোটেলের যে মেন কুক সে অসুস্থ, তো যে ছেলেটা দেখভাল করে ওই আর কি রান্নাবান্না করেছে, বললো আমাদেরকে, অসুবিধা নাই কিছু, চলে যাবে। রাত ফুরিয়ে গিয়ে আবারও একটা নতুন দিন। বাইরে সবকিছুই এখন ভীষণ স্পষ্ট। কাল রাত্রে কতটা ঠান্ডা ছিল ভাবতেই মনে আতঙ্ক হচ্ছিল। সকালের প্রথম আলো গায়ে মেখে 1 কাপ চা খেয়ে অনেকটাই ফ্রেশ লাগছিল। ব্রেকফাস্ট করার আগে হোটেল থেকে বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখলাম। যেটুকু বুঝলাম এটা কোনো পাহাড়ি গ্রাম নয়, এটা পৌরসভার একটা ওয়ার্ড। রাস্তায় লোকজন বিশেষ দেখলাম না, কেমন যেন গা ছমছম করছিল, ঠিক যেন আলিফ লায়লার কোনো জিন পুরো এলাকার মানুষকে কোনো জাদু বলে ঘুম পাড়িয়ে দিয়েছে। বেশি হাঁটাহাঁটি করার সাহস হচ্ছিল না, কারণ বরফ জমে রাস্তাঘাট মারাত্মক পিছল। তাই পা টিপে টিপে চলতে থাকলাম। ব্রেকফাস্টের বেড হাতে হোটেলের বারান্দায় আবারও দাঁড়ালাম। কেমন যেন জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি। ইচ্ছে করছে না আজকে ফিরতে, কিন্তু ফিরতেই হবে। স্থানীয় একজন ঘোড়াচালকের সাথে কথা হলো পেহেলগামের অন্যতম আকর্ষণ বাইসরান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড দেখতে যাওয়ার ব্যাপারে। দাম দর করে 2টো ঘোড়া নিলাম, আর সেই ঘোড়া চড়ে রওনা দিলাম বাইসরান ভ্যালির পথে। এই ঘোড়ায় চড়ানো একটা যন্ত্রণা, কিন্তু উপায় নেই, যেখানে যাবো সেখানে ঘোড়া ছাড়া আবার যাওয়া যায় না। এত বরফ, সেখানে তো খালি মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না। আর আমাদের যে লাগেজ থাকলো হোটেলে, যেটা এখান থেকে নিয়ে যাওয়ার কথা অন্য গাড়িতে, সেটা আমাদের ড্রাইভার সেই বললো যে সে নিয়ে যাবে, তারপর ওখান থেকে আবার লাগেজ কালেকশন করে নেবো। গতকাল বিকেলে এই পথ ধরে যাওয়ার সময় ঠিক বুঝতে পারিনি এই পথ কতটা সুন্দর। মাটি থেকে গাছের পাতা অবধি ঢাকা তুষার চাদরে। যত দেখছি ততই অবাক হচ্ছি। বসন্তকালে যেমন গাছ থেকে পাতা ঝরে, এখানেও মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, আর গাছের ওপরে যে বরফগুলো জমেছে না, সেগুলো ঝরে ঝরে পড়ছে। হঠাৎ করে মনে হবে যে আবার হয়তো স্নোফল শুরু হয়ে গেল, কিন্তু তা নয়, হাওয়া দিচ্ছে আর ওপর থেকে পড়ছে। এইটা দেখতে আরো সুন্দর লাগছে। সামনে তাকাতেই দেখি নীল আকাশে সাদা সাদা মেঘ, তারই নিচে বরফে ঢাকা পথ। টুকটুক করে চলছে আমাদের ঘোড়া। প্রকৃতি যে এত সুন্দর, আগে কেন তা জানা ছিল না। সরে যাওয়া মেঘের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো এই পথকে করেছে উদ্দীপ্ত। চারিদিক তুষারে ঢেকে যাওয়ার পর শুধু গাছের গোড়াগুলোই এর হাত থেকে রক্ষা পেয়েছে। ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে কয়েকটা পাহাড়ি কাক। আমার ঘোড়ার প্রায় গা ঘেঁষেই চলেছে আরেকটা ঘোড়া।
যেন বহুদিন পরে পুরনো দুই বন্ধুর সাক্ষাৎ হয়েছে। নিজেদের ভাষায় তারা বলে চলেছে আপন মনের কথা। পেছন থেকে ধেয়ে আসা একপাল ঘোড়া ছুটে যাচ্ছে পর্যটকদের স্বাগতম জানাতে। এখান থেকে পেহেলগাঁও হচ্ছে 0 টাউন, আর এখান থেকে বাইসরান ভ্যালি হচ্ছে 6 কিলোমিটার। সমতলের রাস্তা শেষ করে এরপর ধীরে ধীরে চড়াই শুরু। মন বলছিল যত উপরে উঠব প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে বই, কমবে না। পথ চলতে চলতে এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে যা বুঝলাম, সকাল 10:30 বেজে গেলেও আমরা ছাড়া এ পথে আর কোনো পর্যটক নেই। পথ চলে গিয়েছে পাইন গাছের সারির মধ্যে দিয়ে। আকাশের দিকে মুখ করে থাকা পাইন গাছগুলো কিসের যেন অপেক্ষায়। মাঝে মধ্যে শীষ দিচ্ছে অজানা এক পাখি। একপাশে গভীর খাদ, সংকীর্ণ রাস্তা, হাতে ক্যামেরা ধরে কোনো রকমে বসে রয়েছি। মাঝে মাঝে পাতায় জমে থাকা বরফ কুচির দাপট ক্যামেরার লেন্সে। ঘোড়া একটু বেকায়দা হলেই হয়তো ছিটকে পড়ব নিচে বরফ জমে থাকা ওই খাদে। তারপর কি হবে জানা নেই। ঘোড়াগুলোও যেন মনের কথা আন্দাজ করতে পেরেই খানিকটা সংযত। পাইন গাছের ফাঁক থেকে সূর্যের আলোর ঝলকানি যেন প্রকৃতি আশ্বাস দিয়ে বলছে, ভয় নেই, আমি আছি। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যকে তুলে ধরে আজ বাঙালি আবারও লিখবে জাতির সাফল্যের ইতিহাস। যত পথ এগোচ্ছি রাস্তা সংকীর্ণ থেকে সংকীর্ণতর হচ্ছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আর এখানে একটা ভয় আছে, মানে নেমে যে এখানে ওখানে চলে যাব তার উপায় নেই। কোথাও হয়তো চূড়া বরফ থাকতে পারে, হয়তো বরফ হয়তো ঢুকে গেলাম, এই ভয়টা থেকে যায়। কাল স্নোফল দরকার ছিল, কালকে প্রকৃতি স্নোফল দিয়েছে। আজকে ওয়েদার ভালো দরকার ছিল, আজকে প্রকৃতি ওয়েদার ভালো দিয়েছে। না হলে এই রাস্তায় এখন যদি স্নোফল শুরু হয়ে যেত, গাড়ির ভেতরে তো আমরা সেফ থাকি, তখন তো স্নোফলের অতটা প্রবলেম হয় না। কিন্তু এই রাস্তায় যদি স্নোফল শুরু হয়ে যেত তাহলে ভীষণ বিপদে পড়তাম। আশেপাশে কোনো জায়গা নেই যেখানে গিয়ে আশ্রয় নিতাম। বেলা 11:21। প্রায় ঘণ্টাখানেকের ঘোড়া সফর এবার সমাপ্তির মুখে। দূর থেকে দেখা দিয়েছে বাইসরান ভ্যালির গেট। আমাদের এই বাইসরান ভ্যালি পৌঁছাতে লাগলো লগভগ 1 ঘন্টা। তবে মনে হচ্ছে আমরা এখানে প্রথম ট্যুরিস্ট, এখনো অবধি অন্য কোনো ট্যুরিস্ট হয়তো এখানে আসেনি, কারণ রয়েছে 2টো ঘোড়া কি 3টে ঘোড়া, দোকানপাট এখনো সব খোলেনি। এখানে টিকিট রয়েছে, এখানে টিকিট হচ্ছে 30 টাকা পার পারসন। 2019 সালের পর দ্বিতীয়বারের জন্য পা রাখলাম পেহেলগামের বাইসরান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ডে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে স্লেজ গাড়ি, যে স্লেজ গাড়ি করে আপনারা 2টো পয়েন্ট এখানে ঘুরতে পারবেন। 15 মিনিটের অ্যাক্টিভিটি, 350 টাকা পার পারসন গাড়ি করে ঘোরাবে। এখানে কিন্তু এরকম যে স্লেজ গাড়ির ব্যাপার, এটা কিন্তু এই শীতকালেই থাকে, যখন এখানে বরফ থাকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি। এরপর যখন বরফ গলে যাবে তখন কিন্তু এই ভ্যালির মানে দৃশ্যটা, চিত্রটাই পাল্টে যাবে। তখন কিন্তু সবুজে সবুজ, তখন আরও অন্যান্য অ্যাক্টিভিটি হয়, তখন কিন্তু এই ভ্যালি আরও সুন্দর লাগে। যখন বরফ থাকবে না তখন এই ভ্যালিটাকে ঠিক এরকম লাগে, গ্রিন ভ্যালি, আর এইরকম সব সবুজ হয়ে থাকে, আর সবাই এখানে ছবি তোলে। এইরকম লাগে ভ্যালিটাকে দেখতে। আমরা এখানে খানিকটা সময় কাটাবো, আমরা এখানে কফি খাবো, এই সৌন্দর্য উপভোগ করবো। তবে আমি একটা কথাই বলবো, যাওয়ার আগে এখান থেকে যে আসছে বছর আবার হবে, আমি কিন্তু প্রতি বছরই আসবো, কারণ এইসব সৌন্দর্যর কোনো তুলনা নেই। আর এখানে বারবার প্রত্যেক বছর আসলেও কোনো অনুশোচনা নেই। যারা কাশ্মীরি পোশাক পরে ছবি তুলতে চান তারা এখানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, এখানে ছবিও তুলতে পারবেন। যাদের কাছে ভালো ক্যামেরা ফোন নেই তারাও হতাশ হবেন না, এখানে প্রফেশনাল ক্যামেরাম্যানরা ঘুরছেন, তারা কিন্তু আপনার ছবি তুলে দেবে। দেখুন, মরে যাওয়ার পরে স্বর্গে যাব না নরকে যাব সেটা আমি জানি না, তবে আমার জীবদ্দশায় এটাই আমার কাছে স্বর্গ দর্শন। ভয় লাগছে? এটা কি বসেছে মাথায়? ঘোরো তো এরকম করে, এদিকে ঘোরো তো। ঠান্ডা লাগছে? আমার হাতেও আসবে না। এই জায়গায় এসে কিন্তু জ্যাকেট খুলেই ঘুরছি। ঠান্ডাটা কিন্তু হাওয়া দিলে লাগে, এখন হাওয়া দিচ্ছে না। আর সত্যি কথা বলতে বরফে অতটাও ঠান্ডা লাগে না, মানে আগের এক্সপিরিয়েন্স থেকে আমি জানি। তো টি শার্ট পরে আর কি ফটো সেশন চলছে। আর এই জায়গায় এসে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চা। তো সাথে নিয়ে এসেছি ফ্লাক্স। যে ফ্লাক্সটা দিয়েছে সে তো মনে মনে আমাকে এখন প্রচুর গাল দিচ্ছে, আমি জানি। কাপও আছে সাথে। এইরকম হিমশীতল পরিবেশে সোনালি রোদ গায়ে মেখে যদি 1 কাপ গরম চায়ে চুমুক দিতে ইচ্ছে করে, তাহলে কাশ্মীর আপনাকে আসতেই হবে। দারুণ চা। ফিরে আসার সময়
ভালো অভিজ্ঞতার সাথে সাথে ব্যবহার করা কাপগুলো সাথে নিয়ে এসেছিলাম, কারণ পরিবেশ নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। বেলা 12:16 আমরা এখান থেকে রওনা দিলাম এবার বাইসরান ভ্যালি থেকে। এবার যাব হচ্ছে পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে গিয়ে আমাদের এই ঘোরা সফর শেষ হবে। বেশ অনেকক্ষণ সবাই এখানে কাটালাম, প্রচুর ছবি তুললাম, প্রচুর মজা হলো। এখন বেলা বাড়ছে, আস্তে আস্তে পর্যটকদের ভিড়ও বাড়ছে। তবে চলাচলের পথ একটা হওয়াতে নামার সময় বেশ সমস্যা হচ্ছিল। নিচ থেকে উঠে আসা পর্যটকদের সাইড দিতে আমাদেরকে বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। বারোটা বেজে 48 আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের সফর শেষ হলো, যেটা সকাল 10:30 শুরু হয়েছিল। ঘোরাও বাঁচলো, আমিও বাঁচলাম। আর সেই সাথে আজ কিন্তু চমৎকার রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। কালকে এত ঠান্ডা লাগছিল, আজ কিন্তু দারুণ রোদ উঠেছে। শ্রীনগরের পথে রওনা দেওয়ার আগে মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম স্থানীয় একটি রেস্তোরাঁয়, নাম প্যারাডাইস। আর এখানে সব আইটেমের একটু বেশি প্রাইস। এখানে আরও অনেক রেস্টুরেন্টস আছে, বাট এটা আর কি নন ভেজের জন্য বেস্ট, তো সেখানে এসেছি। রেটটা কিন্তু হাই, তো খাবার কোয়ালিটি আমরা দেখবো এখানে খেয়ে ঠিক কীরকম। রোগান জুস, এটা হচ্ছে মাটনের আইটেম, এটা এখানকার স্পেশাল রোগান জুস 4 পিস থাকবে। আর সেই সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসটা ভালো খেতে, আমাদের ওখানে যেরকম চিকেন ফ্রাইড রাইস হয় ওরকমই টেস্টি। রোগান জুসটা খেতে আমরা আমাদের ওখানে যেরকম খাই না আমরা মাটন কারি, মানে ঝোল, মাটনের ঝোল, ওরকম একটা খেতে। পাতি বাংলায় বলতে গেলে চিকেন ফ্রাইড রাইস আর খাসির মাংসের ঝোল। যেরকম আমরা মাটন বিরিয়ানি দেখি না, যে মাটনটা মুখে দিলাম একটু গলে গেল, ওরকম নয়, একটু চিবোতে হবে, মানে একটু কষা কষা টাইপের। যারা মাটন প্রেমী, মাটন খেতে ভালোবাসেন, তারা একবার অবশ্যই ট্রাই করবেন। পেহেলগাম থেকে আমরা রওনা দিয়েছি শ্রীনগরের পথে। বিড়ালটা এখনো ঘুমিয়ে। এবারে ছোট্ট একটা ধাক্কা লাগলো। কোথায় গেল গতকালের বরফ ঢাকা রাস্তা? কোথায় বা বরফে আটকে থাকা গাড়ি? সকাল থেকে একটানা রোদে গলে গিয়েছে রাস্তার সব বরফ। গতকাল যে রাস্তায় আমরা চলতে পারছিলাম না, গাড়ি পিছলিয়ে যাচ্ছিল, বেশিরভাগ গাড়ি ঘুরে যাচ্ছিল, আজ এত সুন্দর রোদ উঠেছে, বরফ অনেকটাই গলে গেছে, রাস্তা পরিষ্কারও করে দেওয়া হয়েছে। এখন কিন্তু রাস্তার দুপাশে বরফ, রাস্তার মধ্যে কিন্তু আর কোনো বরফ নেই। কালকে সবকিছু দেখে নেওয়ার পরে আজকে মনে হচ্ছে রাস্তা যেন কেমন হয়ে গেছে। বাট একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ আজকে যদি ওরকম ওয়েদার থাকতো তাহলে আমাদের শ্রীনগর পৌঁছাতে একটু সমস্যা হতো। এই জন্যই কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। যাই হোক, পেহেলগাম ভ্রমণের পর্ব আজ এখানে শেষ করলাম। তবে কাশ্মীর ভ্রমণের আরও 3টে পর্ব নিয়ে আমি ফিরব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে।